আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আবার স্কুলের নতুন আরেকটি বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো প্রমিত বলি প্রমিত লিখি। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। অধ্যায় শুরুর আগে আমরা ধ্বনির উচ্চারণ সম্বন্ধে একটু সাধারণ ধারণা নিয়ে নিই। আমাদের সব অঞ্চলের মানুষের ভাষা কিন্তু একই রকম নয়। যেমন সিলেটের মানুষ একভাবে কথা বলে, চট্টগ্রামের মানুষ আরেকভাবে কথা বলে, আবার রংপুরের মানুষ অন্যভাবে কথা বলে। অঞ্চলভেদে শব্দের উচ্চারণে ভিন্নতার কারণে একই অর্থে ভিন্ন অঞ্চলের মানুষ ভিন্নভাবে কথা বলে থাকে। এই আঞ্চলিক ভাষার কারণে আমাদের এক অঞ্চলের মানুষের কথা আর এক অঞ্চলের মানুষের বুঝতে পারে না, বুঝতে সমস্যা হয়। এই ভাষাকে সহজলভ্য করার জন্য আমরা কোন ভাষা ব্যবহার করে থাকি? প্রমিত ভাষা। প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে। প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার আদর্শ রূপ। প্রমিত ভাষা প্রয়োগ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান, অফিস আদালত, অনুষ্ঠান সঞ্চালনের সময়, সংবাদ পাঠের সময়, হারানো বিজ্ঞপ্তি প্রচারের সময়, যে কোনো ধরনের ঘোষণার সময়, শ্রেণীকক্ষে পাঠদানের সময়, কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষায় কথা বলা হয়ে থাকে। আমরা এখানে একটি কবি পরিচিতি দেখতে পাচ্ছি। এই কবি পরিচিতিটি কাকে নিয়ে? আবু জাফর ওবায়দুল্লাহকে নিয়ে। আবু জাফর ওবায়দুল্লাহ 1934 সালে জন্মগ্রহণ করেন এবং 2001 সালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের নাম সাত নরিহার, আমি কিংবদন্তির কথা বলছি ইত্যাদি। নিচের কবিতাটি ভাষা আন্দোলন বিষয়ক একটি বহুল পঠিত কবিতা। নিচে একটি কবিতা রয়েছে, এই কবিতাটি ভাষা আন্দোলন বিষয়ক। এই কবিতাটি বহুল পঠিত একটি কবিতা। এটি কবির সাত নরিহার কাব্য থেকে নেওয়া হয়েছে। নিচে যে কবিতাটি রয়েছে মাগো ওরা বলে, এই কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? সাত নরিহার। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার কবিতাটি পাঠ করার সময় কবিতাটি প্রথমে নীরবে পড়তে হবে, এরপর সরবে পাঠ করো। সরবে পাঠ করার সময় ধ্বনির উচ্চারণ সতর্ক থাকতে হবে। যখন তুমি সরবে কবিতাটি পাঠ করবে তখন তোমার ধ্বনির উচ্চারণ সতর্ক থাকতে হবে। মাগো ওরা বলে লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমরা এখন কবিতাটি ব্যাখ্যা সহকারে পড়ব। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা। নুয়ে অর্থ কী? নুয়ে এখানে আঞ্চলিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। নুয়ে পড়েছে মানে নিচের দিকে ঝুলে পড়েছে বা নেমে গেছে, এই টাইপের বোঝাচ্ছে। মানে কুমড়ো ফুল দিয়ে পুরো লতাটা একদম ঝুলে পড়েছে বা নেমে গেছে। সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা। সজনে ডাঁটা হলো এক প্রকার সবজি। এই সবজিতে পুরো গাছটা একদম ভরে গেছে। আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। তোমরা হয়তো বা ডালের বড়ি কি এটা জানো, তারপরেও যদি কেউ না জানো আমি বলে রাখতেছি। আমাদের মায়েরা ডাল ভেজানোর পর পিষে গোল করে পেঁয়াজির মতো এক ধরনের গোল গোল করে শুকায় রাখে। এগুলোর কথা এখানে বলা হয়েছে যে ডালের বড়ি শুকিয়ে রেখেছে। এই পুরো প্যারাটাতে একজন মায়ের অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে যে একজন মা তার সন্তানের জন্য কি কি তৈরি করে রেখেছে। এরপর বলা হয়েছে, খোকা তুই কবে আসবি, কবে ছুটি? এরপর মা জিজ্ঞাসা করছেন, খোকা তুই কবে আসবি, তোর ছুটি কবে হবে, তুই কবে আসবি? মা তার সন্তানের জন্য আকুল হয়ে অপেক্ষা করছে। চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। এই যে কথাগুলো আমরা এতক্ষণ পড়লাম, এই কথাগুলো একটি চিঠিতে বর্ণনা করা ছিল। এই চিঠিটা তার সন্তানের পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। চিঠিটা ছেঁড়া এবং রক্তে ভেজানো ছিল। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? এখানে ছেলে তার মাকে বলছে যে ওরা সবার কথা কেড়ে নেবে। ওরা বলতে কাকে বোঝানো হয়েছে? ওরা বলতে 1952 সালের ভাষা আন্দোলনের সময় যারা আমাদের মাতৃভাষাকে পরিবর্তন করতে চেয়েছিল তাদের কথা বলা হয়েছে। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, অর্থাৎ আমার যে মায়ের ভাষা, আমরা যেই ভাষায় কথা বলি ওই ভাষায় আমাদেরকে কথা বলতে দিবে না। তো মায়ের কোলে শুয়ে মায়ের ভাষায় গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? এরপর সন্তান তার মাকে প্রশ্ন করেছে যে বলো মা এটা কি হতে দেওয়া যায়, এটা কি হতে দিতে পারি আমি? এই চিত্রে সন্তানের অপেক্ষায় বসে থাকা আমরা একজন মাকে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে কুমড়ো ফুল একদম নুয়ে পড়েছে, সজনে ডাঁটায় পুরো গাছটা ভরে গেছে। তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ি ফিরবো। এবার ছেলেটি বলছে, এ কারণেই তো আমার দেরি হচ্ছে, কথার ঝুড়ি মানে অনেক কথা, তোমার জন্য অনেক কথা নিয়ে তবেই না বাড়ি ফিরবো। অনেক কথা নিয়ে তবেই ছেলেটি তার মায়ের কাছে ফিরবে। লক্ষ্মীমা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। এরপর তার মাকে বলেছে, লক্ষ্মীমা তুমি রাগ করো না, আর কিছুদিন পরেই তো আমি তোমার কাছে ফিরে আসছি। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? এরপর মা তার সন্তানের চিঠিটা পড়ে আর হাসে আর বলে, তোর উপরে কি রাগ করতে পারি? নারকেলের চিড়েকোটে উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। নারকেলের চিড়েকোটে মানে হলো চিড়ার মতো করে বানানো নারকেলের টুকরো। উড়কি ধানের মুরকি ভাজে, উড়কি হলো এক প্রকার ধান, এই ধানের মুরকি ভাজে মানে গুড় দিয়ে মাখানো খই। এই উড়কি ধান দিয়ে খই ভেজে গুড় দিয়ে মা মেখে রেখেছে, এটা সেটা আরও কত কি, আরও কত প্রকার খাদ্য যে মা তার সন্তানের জন্য বানিয়ে রেখেছে। তার খোকা যে বাড়ি ফিরবে, মায়েরা তর সইছেই না, তার খোকা যে কখন বাড়ি ফিরে মা সেই অপেক্ষায় বসে আছে। ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা। অর্থাৎ এখানে বলা হয়েছে সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে কুমড়ো ফুলগুলো শুকিয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা। ডাটাগুলো যে ছিল সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আমরা এই লাইনটা কিন্তু ওখানে দেখেছিলাম। এরপর বলা হয়েছে যে ঝরে পড়েছে ডাটা, সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে ডাটাটাও ঝরে পড়েছে। পুঁইলতাটা নেতানো, একদম নেতিয়ে গেছে। খোকা এলি? এখানে মা তার সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে মনে করতেছে, এই বুঝি খোকা আসতেছে, এই বুঝি খোকা আসতেছে। তাই মা বলে উঠছে, খোকা তুই এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, মানে কাঁদতে কাঁদতে মায়ের চোখ এখন ঝাপসা দেখা শুরু করেছে। এই ঝাপসা চোখে মা বারবার উঠোনে তাকাচ্ছে। কেন উঠোনে তাকাচ্ছে? কারণ যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে, সব অর্থ কী? সব অর্থ হলো মৃতদেহ, মানে উঠোনে খোকার মৃতদেহটি পড়েছিল, তাই মা বারবার ঝাপসা চোখে উঠোনের দিকে তাকাচ্ছিল। শকুনিরা ব্যবচ্ছেদ করে মানে হলো শকুনেরা তার মৃতদেহটি ছিন্ন ভিন্ন করছিল, তাই মা বারবার ঝাপসা চোখে উঠোনের দিকে তাকাচ্ছিল যে তার খোকার মৃতদেহটি এভাবে শকুনরা ব্যবচ্ছেদ করছে, ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। মার চোখে চৈত্রের রোদ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বুঝিয়েছে যে মা চোখের পানি ফেলতে ফেলতে এখন তার চোখে আর কোনো পানিই আসছে না। চৈত্র মাসে যেমন প্রচণ্ড রোদে সব কিছু খা খা করে মাটি ফেটে যাওয়ার মতো হয়ে যায়, মায়ের চোখও তেমনই একদম শুকিয়ে গেছে। আর এই শুকিয়ে যাওয়া চোখ দুটো এতটাই হিংস্র আকার ধারণ করেছে যে সব শকুনিদের পুড়িয়ে দেওয়া সম্ভব এই চোখ দিয়ে। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। দাওয়ায় মানে কি? দাওয়ায় মানে হলো বারান্দা, ঘরের বারান্দায় বসে মা আবার ধান ভানা শুরু করে। বিন্নি ধান কি? বিন্নি হলো এক প্রকার ধান, এই বিন্নি ধানের খই ভাজা শুরু করে দেয়। এই শকুনদের পুড়িয়ে দিয়ে মা তার ছেলের দুঃখ একটু ভুলানোর জন্য আবার ধান ভানা শুরু করে, বিন্নি ধানের খই ভাজা শুরু করে। খোকা তার কখন আসে কখন আসে, এত কিছুর পরেও মা তার ছেলের শোক কাটিয়ে উঠতে পারে না। তারপরেও মা তার খোকার জন্য অপেক্ষা করতে থাকে যে কখন যেন তার খোকা আসতেছে, খোকা মনে হয় আসবে। এখন মার চোখে শিশির ভোর, মানে এখনও যদি মা খোকার কথা চিন্তা করেন তাহলে মায়ের চোখের কোণে পানি চলে আসে। স্নেহের রোদে ভিটে ভরেছে। এখানে যে সকল খাবারের কথা বলা হয়েছে তার মা এখনই সে সকল খাবার নিয়ে অপেক্ষারত আছে যে একদিন তার খোকা ঠিকই তার কোলে ফিরে আসবে। আমরা আবু জাফর ওবায়দুল্লাহর অনেক সুন্দর একটি কবিতা মাগো ওরা বলে ব্যাখ্যা সহকারে বুঝতে পারলাম। এরপর এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে। উড়কি ধান এক প্রকার ধান, কথার ঝুড়ি অনেক কথা, ঝাপসা চোখে অস্পষ্ট দৃষ্টিতে, ডালের বড়ি ডাল দিয়ে বানানো ছোট বড়া, দাওয়া ঘরের বারান্দা, নারকেলের চিড়ে চিড়ার মতো করে বানানো নারকেলের টুকরা, নুয়ে পড়া অর্থ হলো ঝুলে পড়া, বিন্নি ধান একরকম ধান, ব্যবচ্ছেদ কাটাছেঁড়া, ভিটে বাসভূমি, মুরকি গুড় দিয়ে মাখানো খই, সব অর্থ হলো মৃতদেহ। আশা করি তোমরা কবিতাটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোনো লাইনের সমস্যা হয়ে থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ।